বন্ধুরা, একটা প্রশ্ন দিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। পশ্চিমবঙ্গে যত বেশি মানুষ ভোট দেয় তত বেশি কে জেতে, অর্থাৎ বিজেপি জেতে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় জেতে? উত্তরটা শুনলে কিন্তু আপনারাও চমকে যাবেন। পরিসংখ্যান বলছে পশ্চিমবঙ্গে ভোটের হার যত বেশি হয় ততই কিন্তু ভোটের ফলাফল শাসক দলের দিকেই যায়, যেই জিনিসটা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে কিন্তু একেবারেই দেখা যায় না। কিন্তু এবার 2026-এর বিধানসভা নির্বাচনে এই সমীকরণটাই কি একই থাকবে? জ্ঞানেশ কুমার ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ, এআই দিয়ে ভোটারদেরকে মুছে দেওয়া, দু দফায় ভোট, মুসলিম ভোট ব্যাংক এবং অমিত শাহের মাস্টার প্ল্যান। আজকের ভিডিওতে আমি এই সবকিছু নিয়েই বিশ্লেষণ করব, তথ্য দিয়ে, যুক্তি দিয়ে, একদম খোলামেলা ভাবে। বন্ধুরা, 2026 সালের বিধানসভা নির্বাচন বুঝতে হলে আগে আপনাদেরকে বুঝতে হবে এই ভোটের লড়াইটা আসলে ঠিক কার সাথে কার। মনে হচ্ছে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের সাথে বিজেপির লড়াই, কিন্তু আসল ছবিটা কিন্তু অনেক গভীরে। বিজেপি কিন্তু শুধুমাত্র একটি রাজনৈতিক দল নয়, বিজেপির পেছনে আছে আরএসএস, অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। এই সংগঠনের কয়েক দশকের পরিকল্পনা রয়েছে ভারতকে একটি নির্দিষ্ট আদর্শিক দিকে নিয়ে যাওয়া। পশ্চিমবঙ্গ তাদের কাছে শুধু একটা রাজ্য নয়, এটা তাদের কাছে সাংস্কৃতিক ও রাজনৈতিক বিস্তারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যাকে সাধারণ মানুষেরা বলে সবকিছুকে গেরুয়া করা। সেটা হলো বিজেপির দীর্ঘমেয়াদী একটা কৌশল। পশ্চিমবঙ্গে এখনো তৃণমূল কিন্তু শাসন করছে। মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে বামফ্রন্টের 34 বছরের একচ্ছত্র শাসন উচ্ছেদ করে কিন্তু ক্ষমতায় এসেছিলেন। তারপর থেকে পরপর 3 বার কিন্তু তিনিই জিতেছেন। কিন্তু 2026-এ কি এই ধারাটা বজায় থাকবে? তৃণমূলের শক্তি মূলত 3টি জায়গায়। প্রথমত, মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত একটা ইমেজ। তিনি দিদি, সাধারণ মানুষের কাছে তার একটা আলাদা আবেদন রয়েছে, বিশেষ করে মহিলা ভোটার এবং সংখ্যালঘুদের কাছে। দ্বিতীয়ত হলো লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, এই ধরনের সরকারি প্রকল্প যেগুলি সরাসরি মানুষের জীবনে কিন্তু প্রভাব ফেলেছে। তৃতীয়ত হলো বুথ স্তরের সংগঠন। তৃণমূলের গ্রাসরুট মিশনারি এখনো কিন্তু অনেক এলাকাতেই যথেষ্ট শক্তিশালী। আর অন্যদিকে বিজেপির শক্তি হলো কেন্দ্র সরকারের পৃষ্ঠপোষকতা, প্রচুর অর্থ, মিডিয়া নিয়ন্ত্রণ এবং কেন্দ্রীয় সংস্থাগুলির ব্যবহার। 2021-এ বিজেপি অনেক আশা নিয়ে কিন্তু নির্বাচনে নেমেছিলেন। 77টি আসন পেয়েছিল, কিন্তু তৃণমূল 213টি আসন নিয়ে একটা বিশাল জয় কিন্তু লাভ করেছিল। সেই পরাজয়ের পর থেকে বিজেপি ফের কিন্তু কৌশল সাজাচ্ছে, আর 2026-এ তারা আরো পরিকল্পিতভাবে কিন্তু মাঠে নেমেছে। এই লড়াইটা, অর্থাৎ 2026-এ বিজেপি এবং তৃণমূলের মধ্যে যেই লড়াইটা হতে যাচ্ছে, এটা কিন্তু শুধুমাত্র একটা ভোটের লড়াই নয়, এটা দুটো সম্পূর্ণ ভিন্ন রাজনৈতিক দর্শনের মুখোমুখি একটা সংঘর্ষ। বন্ধুরা, এরপরে আসি একটি অত্যন্ত বিতর্কিত বিষয়, নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমারকে নিয়ে। ভারতের নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা, তাত্ত্বিকভাবে এটি সম্পূর্ণ নিরপেক্ষ হওয়ার কথা, কিন্তু বাস্তবে ঠিক কি? অনেক বিশ্লেষকরা বলছেন জ্ঞানেশ কুমার অনেকটাই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, অর্থাৎ অমিত শাহের নির্দেশে কিন্তু চলছেন। এর প্রমাণ হিসেবে কয়েকটি ঘটনার কথা বলাই যাক। পশ্চিমবঙ্গে মোট 294টি বিধানসভা আসন। স্বাভাবিকভাবে ভোট হতে পারে 5 থেকে 7 দফায়, কিন্তু এবার বিরোধীদের দাবি মেনে মাত্র 2 দফাতে কিন্তু ভোট করানোর সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচন কমিশন। এখন প্রশ্ন হলো, এই সিদ্ধান্তটা ঠিক কার পক্ষ নেবে? তৃণমূল বলছে কম দফায় ভোট মানে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিও কম, তাতে তৃণমূলের বুথ এজেন্টরা বেশি সক্রিয় থাকতে পারবে। বিজেপি বলছে বেশি দফায় ভোট হলে কেন্দ্রীয় বাহিনী প্রতিটি বুথে নজর রাখতে পারবে এবং ভোট কারচুপি নাকি ঠেকানো যাবে। কিন্তু প্রশ্ন হলো, বিরোধীদের দাবি মেনে নির্বাচন কমিশন কি সত্যি নিরপেক্ষ সিদ্ধান্ত নিল, নাকি এর পেছনে অন্য কোনো রাজনৈতিক হিসেব রয়েছে? 2 দফায় ভোট মানে একই সময় 174টি আসনে ভোট গ্রহণ। এটা প্রশাসনের জন্য কিন্তু একটা বিশাল বড় একটা চ্যালেঞ্জ। পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা, প্রতিটি বুথে বুথে ইভিএম পাঠানো, মনিটরিং, সবকিছুই একসাথে সামলানো কিন্তু যথেষ্টই কঠিন। এই চ্যালেঞ্জটা কি তৃণমূলের জন্য সুবিধাজনক হবে? কারণ প্রশাসনিক বিশৃঙ্খলাতে সব থেকে বেশি লাভ হয় যার বুথ লেভেলে শক্তি বেশি, অর্থাৎ বুথ লেভেলে যে পার্টি যতটা শক্তিশালী, প্রশাসনিক ব্যর্থতার ক্ষেত্রে সেই পার্টি কিন্তু বেশি সুবিধা গ্রহণ করতে থাকে। গত কয়েক বছরে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়,
অন্যান্য অনেক রাজ্যতেই ভারতের নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে বারবার কিন্তু প্রশ্ন উঠেছে। বিরোধীরা অভিযোগ করেছেন যে কমিশন নাকি কেন্দ্র সরকারের প্রতি একটু বেশি পক্ষপাতদুষ্ট। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিষয়টা কিন্তু উল্টো। এখানে তৃণমূল রাজ্যের ক্ষমতায়, বিজেপি কেন্দ্রে। তাই নির্বাচন কমিশনকে নিয়ে দুই পক্ষেই কিন্তু অভিযোগ আছে, শুধু ভিন্ন দিক থেকে। তাহলে আসল সত্যিটা ঠিক কি? সত্যিটা হলো যে কোনো নির্বাচন কমিশনারই একটি রাজনৈতিক পরিবেশে কাজ করেন। সম্পূর্ণ নিরপেক্ষতা একটি আদর্শ, বাস্তবে যা প্রায় অধরাই কিন্তু থেকে যায়। এবারে আসি এই নির্বাচনের সবচেয়ে বিতর্কিত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইস্যুতে, ভোটার তালিকা থেকে নাম মুছে দেওয়া। বন্ধুরা, এটা কিন্তু নতুন কিছু নয়। প্রতিটি নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন হয়, মৃত মানুষের নাম বাদ যায়, ঠিকানা বদল হলে স্থানান্তরিত হয়। কিন্তু এবার যা হচ্ছে তা কিন্তু সম্পূর্ণ একটা আলাদা জিনিস। এবারে এআই কে ব্যবহার করে ভোটার তালিকা থেকে ডুপ্লিকেট এবং সন্দেহজনক নাম বাদ দেওয়া হচ্ছে। কিন্তু সমস্যা হলো এই এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ঠিক কতটা নিখুঁত হয়। বাংলায় একই নাম বিভিন্ন ভাবে কিন্তু লেখা হতে পারে। মোহাম্মদ রহিম এবং মোহাম্মদ রহিম এই দুজনকে একই ব্যক্তি হিসেবে মনে করে একজনের নাম কিন্তু এআই বাদ দিয়ে দিতে পারে। এইভাবে হাজার হাজার বৈধ ভোটারের নাম ইতিমধ্যে বাদ হয়ে গেছে বলে কিন্তু অভিযোগ উঠেছে। রিপোর্ট বলছে যে এলাকাগুলিতে সংখ্যালঘু মুসলিম ভোটারের সংখ্যা বেশি, সেই এলাকাতেই নাকি বেশি মানুষের নাম বাদ করেছে। এটা কি একটা কাকতালীয় ব্যাপার? তৃণমূল বলছে এটা পরিকল্পনা ভাবে করা হয়েছে বিজেপির স্বার্থে, কারণ মুসলিম ভোটাররা মূলত তৃণমূলকেই ভোট দেন। অন্যদিকে আবার বিজেপি বলছে ভুয়ো ভোটারকে সরানো হচ্ছে, রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়া হচ্ছে। কিন্তু বন্ধুরা, মাঠের রিপোর্ট অর্থাৎ ঠিক গ্রাউন্ড লেভেলের রিপোর্ট ঠিক কি জিনিসটা বলছে? অনেক জায়গায় দেখা যাচ্ছে যে মানুষ 10 থেকে 20 বছর ধরে ভোট দিয়ে আসছেন, তাদের নামও কিন্তু বাদ পড়ে যাচ্ছে। তিনি ভারতীয় নাগরিক, জন্মসূত্রে বাংলাদেশি থেকে কিন্তু আসেননি, কিন্তু তার নামও তালিকায় নেই, তালিকা থেকে বাদ গেছে। যদি কেউ ভোট দিতে এসে দেখেন তার নাম ভোটার তালিকাতে নেই, স্বাভাবিকভাবে কিন্তু সেই মানুষটা ক্ষুব্ধ হবেন। এই ক্ষোভ তাহলে কার বিরুদ্ধে ঠিক যাবে? সাধারণ মানুষ সরাসরি কিন্তু বিজেপিকে দায়ী করবেন, কারণ কেন্দ্রীয় সরকারের প্রভাবেই এই কাজ হয়েছে বলে তারা কিন্তু অর্থাৎ গ্রাউন্ড লেভেলের অসংখ্য মানুষ এই জিনিসটাই মনে করছেন। ফলে এই পদক্ষেপ কিন্তু বিজেপির জন্য উল্টো ফল দিতেও পারে। তৃণমূল কিন্তু সুপ্রিম কোর্টে গেছে এই এসআইআর প্রক্রিয়াটাকে নিয়ে। আদালত কিছু ক্ষেত্রেও কিন্তু হস্তক্ষেপ করেছেন, কিছু নাম কিন্তু ফেরানো সম্ভব হয়েছে, কিন্তু পুরো তালিকা সংশোধন করা কিন্তু সম্ভব হয়নি। ফলে কিছু বৈধ ভোটারও কিন্তু এবারে হয়তো ভোট দিতে পারবেন না, এটা প্রায় নিশ্চিত। এবার আসুন সবচেয়ে মজাদার অংশে, ভোটের গণিতে। বন্ধুরা, রাজনীতির শেষ পর্যন্ত কিন্তু সংখ্যারই খেলা, আর পশ্চিমবঙ্গে ভোটের সংখ্যা অনেক অনন্য। ভারতের অধিকাংশ রাজ্যে একটি সাধারণ প্যাটার্ন দেখা যায়, ভোটের হার যত বাড়ে রাজ্য সরকারের প্রতি বিরোধী মনোভাব কিন্তু ততই প্রকাশ পায়। অর্থাৎ ভোট বেশি মানে পরিবর্তনের একটা ইঙ্গিত দেখা যায়। কিন্তু পশ্চিমবঙ্গ এই নিয়মের ঠিক উল্টো। এখানে দেখা গেছে ভোটের হার যত বেশি হয়েছে সেই ভোটটা কিন্তু শাসক দলের পক্ষেই গিয়েছে, কারণ পশ্চিমবঙ্গে ভোটারের একটি বড় অংশ বিশেষত গ্রামীণ এলাকায় শাসক দলের চাপে বা প্রলোভনে কিন্তু ভোট দেয়। যখন ভোটের হার বাড়ে সেই মোবিলাইজড ভোটাররাই কিন্তু বেশি বেরিয়ে আসে। 2021 সালে পশ্চিমবঙ্গে ভোটের হার ছিল 81 থেকে 82%। ফলাফল কি হয়েছিল না, তৃণমূল পেয়েছিল 213টি আসন আর বিজেপি পেয়েছিল মাত্র 77টি আসন। এবার 2026 সালের প্রেক্ষিতে একটি বিশ্লেষণ করা যাক। এবারে বিশ্লেষকরা কিন্তু বলছেন একটা মডেলের কথা, ভোটের হার যদি 72%-এর নিচে নেমে আসে তখন কিন্তু তৃণমূলের চাপ বাড়তে পারে। ভোটের হার যদি 75 থেকে 80% হয়, তৃণমূলের কিন্তু জয়ের জন্য একটা আরামদায়ক পরিস্থিতি তৈরি হবে। আর ভোটের হার যদি 82 থেকে 90% হয়, তাহলে কিন্তু তৃণমূলের একটা বড় ব্যবধানে জয়ের সম্ভাবনা আছে। এই মডেলটা কি সঠিক? আপনাদের কি মনে হয় এই মডেলটা কতখানি সঠিক তা আমার কমেন্ট সেকশনে অবশ্যই জানান। এটা নিয়ে কিন্তু বিতর্কও আছে, কিন্তু ঐতিহাসিক তথ্য এই মডেলকেই সমর্থন করছে। এবারে আসি 2026-এ মুসলিম ভোট ব্যাংকের ঠিক কি হবে। পশ্চিমবঙ্গে মুসলিম জনসংখ্যা প্রায় 27 থেকে 30%। নির্বাচনী লড়াইতে এই সংখ্যাটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সংখ্যা। ঐতিহাসিকভাবে মুসলিম ভোটাররা প্রায় তৃণমূলের দিকেই কিন্তু ঝুঁকেছেন, কারণ তারা বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতিকে নিজেদের জন্য বিপজ্জনক মনে করে।
কিন্তু 2026-এ আরেকটি বিশেষ কারণ যোগ হয়েছে, সিএএ এবং এনআরসি এবং নাগরিকত্বের একটা ভয়। কেন্দ্রীয় সরকার সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন কিন্তু ইতিমধ্যে পাশ করেছে। এই আইনে মুসলিমদেরকে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়নি, ফলে পশ্চিমবঙ্গের বহু মুসলিম ভোটার আতঙ্কিত। যদি এনআরসি হয় আর তাদের নাগরিকত্বকে যদি আবার প্রমাণ করতে হয়, এই ভয়টাই কিন্তু ওই মুসলিমদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসবে এবং তারা ভোট দেবেন তৃণমূলকে। কারণ তৃণমূলই কিন্তু একমাত্র দল যা সিএএ আর এনআরসি কে কিন্তু সরাসরি আক্রমণ করে। বিশ্লেষকদের মধ্যে এবার মুসলিম ভোটারদের টার্ন আউট হতে পারে 90 থেকে 95%। এই একটা তথ্যই কিন্তু পুরো নির্বাচনের সমস্ত অঙ্ককে একেবারে বদলে দিতে পারে। কিন্তু হিন্দু ভোটাররা কি একচেটিয়া ভাবে একজোট হয়ে কি বিজেপিকে ভোট দেবেন? সম্ভবত একেবারেই নয়, কারণ হিন্দু সমাজও কিন্তু বহু বিভক্ত। জাতি, শ্রেণী এবং এলাকা অনুযায়ী তফসিলি জাতি ও উপজাতির একটা বড় অংশ কিন্তু তৃণমূলের সাথে আছে। মহিলা ভোটাররা কিন্তু অধিকাংশই তৃণমূলের সাথে আছে। ফলে হিন্দু ভোটের বিভাজনও কিন্তু বিজেপির জন্য একটা বড় সমস্যা। তত্ত্ব এবং পরিসংখ্যান যাই হোক না কেন, শেষ পর্যন্ত নির্বাচন জেতে যারা মাঠে অর্থাৎ গ্রাউন্ড লেভেলের শক্তিশালী। তাহলে মাঠের বাস্তবতাই বা বর্তমানে কি? তৃণমূলের বুস্তরের সংগঠন এখনো কিন্তু অনেক এলাকাতেই একেবারে অপ্রতিরোধ। বুথে তাদের এজেন্ট আছে, স্থানীয় নেতারা জানেন কে কোথায় থাকেন, কে কাকে ভোট দিয়েছেন আর কাকে ভোট দেননি। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধাভোগী কোটি কোটি মহিলা তারা কিন্তু এখনো পর্যন্ত তৃণমূলের সঙ্গেই আছেন এবং ভবিষ্যতেও তৃণমূলের সঙ্গে থাকবেন বলেই মনে করা হচ্ছে। গ্রামীণ এলাকায় তৃণমূলের সাথে প্রশাসনের কিন্তু অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক। পঞ্চায়েত থেকে শুরু করে পৌরসভায় বেশিরভাগ জায়গায় কিন্তু একেবারে তৃণমূলের নিয়ন্ত্রণে। তবে তৃণমূলেরও কিন্তু অনেক দুর্বলতা আছে। দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব কিন্তু আগের থেকে এখন বেড়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পুরনো নেতাদের মধ্যে একটা টানপোড়েন কিন্তু এখনো আছে। দুর্নীতির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ক্রমশই বাড়তে আছে। চাকরি চুরি, রেশন কেলেঙ্কারি, গরু পাচার, কয়লা কাণ্ড, এই সমস্ত দুর্নীতির অভিযোগ কিন্তু তৃণমূলের ভাবমূর্তিতে অনেকটাই কিন্তু আঘাত ফেলেছে। শহরাঞ্চল বিশেষত কলকাতা এবং তার আশেপাশের শিক্ষিত সমাজের একটা বড় অংশ কিন্তু তৃণমূলের থেকে এবারে মুখ ফিরিয়ে নিচ্ছেন। 2021-এ বিজেপি কিন্তু পশ্চিমবঙ্গে অনেক কর্মী এবং নেতা তৈরি করেছিল, কিন্তু পরাজয়ের পর আবার কিন্তু তারা তৃণমূলেই ফিরে গেছেন, যা বিজেপির সাংগঠনিক কাঠামোকে অনেকটাই দুর্বল করেছে। উত্তরবঙ্গে এবং জঙ্গলমহলে বিজেপির কিছু শক্ত ঘাঁটি কিন্তু এখনো আছে, কিন্তু দক্ষিণবঙ্গ যেখানে বেশিরভাগ আসনই তৃণমূলের দখলে, সেখানে কিন্তু এখনো বিজেপি তৃণমূলের সমকক্ষ হতে পারেনি। বামফ্রন্ট এবং কংগ্রেসের জোট এবারেও কিন্তু মাঠে নামছে, কিন্তু তাদের নিজস্ব শক্তি অনেকটাই এখন ক্ষয়িষ্ণু। তাদের ভোটটা ঠিক কোথায় যাবে, এটাই হচ্ছে এখন সবচেয়ে বড় প্রশ্ন। যদি বাম কংগ্রেসের ভোট বিজেপির দিকে যায়, তৃণমূল কিন্তু চাপে পড়বে। যদি স্থানীয় পরিস্থিতি অনুযায়ী ছড়িয়ে যায়, তবে কিন্তু তৃণমূল নিরাপদ থাকবে। আজকের রাজনীতি শুধু মাঠে জেতার কিন্তু খেলা নয়, এটি একটি ন্যারেটিভের যুদ্ধ। যে দল মিডিয়ায় আধিপত্য বিস্তার করতে পারবে, জনমত কিন্তু তার দিকেই যাবে, সেই দলই এগিয়ে থাকবে। জাতীয় মিডিয়া বিশেষত হিন্দি চ্যানেলগুলো অনেকটাই বিজেপি পন্থী বলে কিন্তু অভিযোগ আছে। তারা পশ্চিমবঙ্গকে রাজনৈতিক হিংসার রাজ্য বলে উপস্থাপিত করছে, কিন্তু বাংলার মিডিয়ার চিত্রটা একেবারে আলাদা। বাংলার দর্শকরা স্থানীয় চ্যানেল বেশি দেখেন এবং সেগুলোর অনেকটাই কিন্তু তৃণমূলের সাথে সম্পর্কযুক্ত বা মমতা ব্যানার্জির প্রশংসার কাছাকাছি। বিজেপির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো কিন্তু যথেষ্ট শক্তিশালী। তারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউবে প্রচুর কন্টেন্ট ছড়াচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গে ডিজিটাল বিভাজন এখনো আছে। গ্রামীণ এলাকায় অনেক মানুষ সোশ্যাল মিডিয়া কম ব্যবহার করেন, তারা স্থানীয় নেতা নেত্রীদের কথাই বেশি শোনেন। তৃণমূল ও সোশ্যাল মিডিয়ায় কিন্তু এখন আগের থেকে অনেক বেশি সক্রিয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি শক্তিশালী ডিজিটাল যোদ্ধা প্রজেক্ট কিন্তু তৈরি করেছেন এবং ডিজিটাল যোদ্ধা এই প্রজেক্টে কিন্তু অভিষেক ব্যানার্জি তথা সমগ্র তৃণমূল কিন্তু যথেষ্টভাবে অক্সিজেন এখনো পাচ্ছে। এই নির্বাচনে ফেক নিউজ একটি বড় সমস্যা হবে বলে কিন্তু অনেক বিশেষজ্ঞরাই মনে করছেন। দুই পক্ষ থেকেই কিন্তু মিথ্যা ছড়ানো হচ্ছে। যদি ভোটের হার 82 থেকে 90% পৌঁছায়, তাহলে তৃণমূলের জন্য কিন্তু একটা দারুণ সংকেত।
কারণ মুসলিম ভোটারদের 90 থেকে 95% টার্ন আউট, মহিলা ভোটারদের সক্রিয় অংশগ্রহণ এবং তৃণমূলের বুথ ম্যানেজমেন্ট একসঙ্গে কাজ করলে 2021-এর থেকেও তৃণমূল কিন্তু 2026-এ ভালো ফল করতে পারে। ইতিহাস, তথ্য এবং মাঠের বাস্তবতা নিয়ে যদি বলতে হয় তাহলে তৃণমূলের জয় সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বেশি। কিন্তু এটা আবার নিরঙ্কুশ বা একেবারেই নিশ্চিত নয়। বেশ কয়েকটি বিষয় পরিস্থিতি কিন্তু বদলে দিতে পারে। যদি কোনো বড় রাজনৈতিক একটা অঘটন ঘটে, যদি কোনো দুর্নীতি নিয়ে আরো বড় কোনো তথ্য বেরিয়ে আসে, যদি কেন্দ্রীয় সংস্থাগুলির নির্বাচনের আগে কোনো বড় পদক্ষেপ নেয়, বিরোধীরা শেষ মুহূর্তে কোনো শক্তিশালী কৌশল অবলম্বন করে। রাজনীতিতে শেষ পর্যন্ত কিন্তু মানুষই সিদ্ধান্ত নেয়, আর মানুষ অনেক সময় বিশেষজ্ঞদের পূর্বাভাসকে একেবারেই মিথ্যে করে দেয়। বন্ধুরা, পশ্চিমবঙ্গের এই নির্বাচন কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গের বিষয় নয়। এই নির্বাচন ঠিক করবে ভারতের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো এবার থেকে কোন দিকে যাবে। একটি আঞ্চলিক দল কি একটি জাতীয় রাজনীতির চাপের বিরুদ্ধে টিকে থাকতে পারবে, নাকি কেন্দ্রের আধিপত্য সবকিছুকেই নিয়ন্ত্রণ করবে? এই উত্তরগুলো কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গের মানুষ দেবে না, পুরো ভারতের গণতান্ত্রিক ভবিষ্যতের উপর এই নির্বাচনের প্রভাব পড়বে। তাই ভোটার হিসেবে সচেতন থাকুন, সত্য খুঁজুন, ফেক নিউজ শেয়ার করবেন না। এবং সব থেকে গুরুত্বপূর্ণ দিন হলো ভোটের দিন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।